Hi, this is Neha Dey and you are watching Care of Study Buddy যেখানে আমি আজকে পড়াচ্ছি ডিমান্ড অ্যানালাইসিস এর পার্ট 2। ডিমান্ড অ্যানালাইসিস চ্যাপ্টার হচ্ছে আমাদের পেপার 2 ম্যানেজেরিয়াল ইকোনমিক্স এর সেকেন্ড চ্যাপ্টার, ঠিক আছে। পেপার 2 ম্যানেজেরিয়াল ইকোনমিক্স এর সেকেন্ড চ্যাপ্টার ডিমান্ড অ্যানালাইসিস এর ফার্স্ট পার্ট কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। প্লেলিস্টে গিয়ে তোমরা ম্যানেজেরিয়াল ইকোনমিক্স এর প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। ওখান থেকে পার্ট 1টা দেখে নেবে, দেন এখানে আসবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। সো আমি ওটাকে কন্টিনিউ করছি এখানে। চলো স্টার্ট করছি পার্ট 2। ওকে, লেটস স্টার্ট। মার্কেট ডিমান্ড কি বলতো? মার্কেট ডিমান্ড হচ্ছে যখন ধরো বাজারে তিনটে পার্সন আছে, পার্সন এ, তিনটে ব্যক্তি, ঠিক আছে, পার্সন এ, পার্সন বি, পার্সন সি। এবারে তিনজনে মিলে যতটুকু যা পারচেজ করার তাদের ইচ্ছা সেটাকে মার্কেট ডিমান্ড বলা আছে। বুঝলে না তো? ওকে, লেট মি ক্লিয়ার ইট। তুমি, তোমার মা, তোমার বাবা তিনজনে বাজারে গেলে, তো তুমি পাঁচটা পাঁচটা আলু কিনবে। তোমার মা, তোমার মায়ের দরকার 4টে আলু, তো তোমার মা 4টে আলু কিনবে। আর তোমার বাবা বন্ধুদের বন্ধুদেরও কিছু দেবে, তো তোমার বাবা 10টা আলু কিনবে। কটা আলুর কথা বলছি, পটাটোস। ওকে, সো এক্সাম্পল দিচ্ছি। তো তোমার বাবা 10টা আলু কিনবে, তোমার মা 4টে আলু, তুমি 5টা আলু কিনছো। তোমরা তিনজনে মিলে মোট কটা আলু কিনলে? 4টে, 5টা, 10টা, কটা হলো? 19টা আলু হলো, তাই তো? তো ঠিক আছে, 19টা। তো তোমরা তিনজনে মিলে, মানে তোমরা তিনজনে কি, তোমরা তিনজনে হচ্ছে কনজিউমার। তোমরা তিনজনে মিলে মোট যটা আলু কিনলে, কটা আলু কিনলে? তিনজনে মিলে মোট 19টা আলু কিনলে। মোট যটা প্রোডাক্ট কিনবে, যে কোয়ান্টিটি প্রোডাক্ট কিনবে, সেইটাকে বলা হচ্ছে মার্কেট ডিমান্ড। তোমাদের তিনজনের মোট ডিমান্ড কত? তোমাদের তিনজনের মোট ডিমান্ড হচ্ছে 19টা আলু, তাই তো? সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড। বোঝা গেল? আচ্ছা, এবারে মার্কেট ডিমান্ড শিডিউলটা কি, ভালো করে বুঝবে, ঠিক আছে। এই যে আমি তোমাকে বললাম তুমি 5টা আলু কিনছো, তোমার মা 4টে আলু কিনছে, তোমার বাবা 10টা, এই যে বিভিন্ন জন বিভিন্নটা আলু কিনছো, বিভিন্ন কোয়ান্টিটি আলু কিনছো, এই যে কোয়ান্টিটির যে লিস্টটা, এটাই হচ্ছে মার্কেট ডিমান্ড শিডিউল। মার্কেট ডিমান্ড শিডিউল মানে হচ্ছে সব কনজিউমাররা, মার্কেটের সমস্ত কনজিউমাররা যে যেটা ডিফারেন্ট প্রাইসে যটা ডিমান্ড, যটা কোয়ান্টিটি জিনিস কিনতে চাইছে, ওই যে লিস্টটা, মনে করো ওই লিস্টটাই হচ্ছে মার্কেট ডিমান্ড শিডিউল। বোঝা গেল? ওকে, তাহলে ইন্ডিভিজুয়াল ডিমান্ড মানে হচ্ছে একজন ব্যক্তি, মানে শুধু তুমি 5টা আলু কিনতে চাইছো, ওটা হচ্ছে তোমার একজনের ডিমান্ড, তুমি 5টা আলুর ডিমান্ড করছো, তাই ওটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড। আর যখন সমস্ত কম্বাইন্ড হয়, তুমি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, তোমার মা একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, তোমার বাবা একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, যখন তিনজন কনজিউমারের ডিমান্ড, মানে সমস্ত মার্কেটের সমস্ত কনজিউমারের ডিমান্ড যখন যোগ করা হয়, কম্বাইন্ড করা হয়, তখন সেটাকে কি বলা হচ্ছে? কম্বাইন্ড ডিমান্ড, ঠিক আছে, কম্বাইন্ড ডিমান্ড। ওকে, আর কি বলা হচ্ছে এখানে, কিভাবে ক্যালকুলেট করা হয় মার্কেট ডিমান্ড? হরাইজন্টালি ক্যালকুলেট করা হয়। যেমন এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, ডান দিকে ডাউনওয়ার্ড স্লোপিং হয়, ঠিক আছে। ডাউনওয়ার্ড স্লোপিং কেন হয়? কেন? কারণ তুমি যদি ভাবো তুমি অরেঞ্জ মানে কমলা লেবু খেতে ভালোবাসো, এবার শীতকাল কমলা লেবু কিনতে যাচ্ছ, এখন 10 টাকা দাম, ঠিক আছে, সবে সবে শীতকাল শুরু হয়েছে, 10 টাকা দাম, তো তুমি তোমার কাছে 10 টাকাই ছিল, তুমি একটা কমলা লেবু কিনলে। কিন্তু আর কিছুদিন পরে যাবে, তখন 5 টাকা করে দাম হলে তুমি দুটো কমলা লেবু কিনবে, ওই 10 টাকায় নিয়ে গিয়ে দুটো কমলা লেবু কিনতে পারবে। তখন তোমার ডিমান্ড বাড়ছে, তো প্রাইস কমছে বলে, মানে তোমার কমলা লেবুটা 10 টাকা থেকে 5 টাকা হয়ে গেল বলে তোমার ডিমান্ডটাও কি হলো, বেড়ে গিয়ে একটার বদলে দুটো কমলা লেবু হয়ে গেল। তাহলে প্রাইস কমলো বলে ডিমান্ড বাড়লো। ল অফ ডিমান্ড কাজ করছে এখানে, ঠিক আছে। তো তাই জন্য এটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়। বোঝা গেল? এটা ইনভার্স রিলেশনশিপ শো করে প্রাইস আর মার্কেট ডিমান্ডের মধ্যে। বোঝা গেল? চলো নেক্সট। আর সেটারিস প্যারিবাস মানে কি বলতো? সেটারিস প্যারিবাস মানে হলো সেটারিস প্যারিবাস কন্ডিশন, যেখানে কিনা সমস্ত জিনিস
সেম থাকবে, ইনকাম সেম থাকবে, টেস্ট সেম থাকবে, মানে যেটা তুমি কিনতে চাইছো সেটাই কিনতে চাও, ঠিক আছে, তোমার টেস্টটা একই। আর গুডসও, বাকি গুডস এর দামও সেম থাকবে, মানে কমলা লেবু যেটা তুমি কিনতে চাইছো ওই কমলা লেবুটা বাদে বাকি সব জিনিসের দাম সেম, শুধু তোমার কমলা লেবুটারই দাম বেড়ে গেছে বা কমে গেছে। তো সেক্ষেত্রে কি হয়, কার্ভটা একটু শিফট করে যায়, ঠিক আছে, ডাউনওয়ার্ড স্লোপিং হয়, একটু শিফট করে যায় ডান দিকে, একটু শিফট করে যায় ডান দিকে, রাইট সাইডে। ওকে, সো সেই অবস্থাটাকে বলা হয় ceteris paribus কন্ডিশন। ওকে, চলো নেক্সট। এক্সেপশনস টু দ্য ল অফ ডিমান্ড। দেখো, ল অফ ডিমান্ড বলে যে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, আর প্রাইস কমলে ডিমান্ড বাড়বে। যখন কোনো জিনিসের দাম কমে যায় তখন মানুষ সেটা বেশি করে কিনে নেয়, কিনতে পারে। তো প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, প্রাইস বাড়লে ডিমান্ড কমে, অপোজিট হয়। এটা ল অফ ডিমান্ড। বাট এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড কি, যেটা ল অফ ডিমান্ডের উল্টোটা। মানে কিছু কিছু কেসে কি হয়, প্রাইস বাড়লেও ডিমান্ড বাড়ে, প্রাইস কমলেও ডিমান্ড কমতে পারে, বাড়ার বদলে কমতে পারে। তো এরকম এক্সেপশনস দেখা যায়, সেই এক্সেপশনস গুলো এখন আমরা দেখবো, ঠিক আছে। কনস্পিসিয়াস গুডস। কনস্পিসিয়াস গুডস কোনগুলো, যখন প্রাইস বাড়ছে তবুও মানুষ ওটাকে বেশি করে কিনছে, ইভেন প্রাইস বাড়লে তখনই মানুষ ওটাকে কেনে, না হলে না। প্রাইস বাড়লে তখন কিনলে তার কি স্ট্যাটাস বজায় থাকছে, প্রেস্টিজ বজায় থাকছে। কিছু মানুষ স্ট্যাটাস বা প্রেস্টিজ বজায় রাখার জন্য কিছু জিনিস কেনে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে কনস্পিসিয়াস গুডস। লাইক ডায়মন্ডস, ডায়মন্ডস এর দাম বাড়লে মানুষ ওটাকে আরো বেশি করে কেনে নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য, পাশের বাড়ির কেউ কিনেছে আমাকেও কিনতে হবে, এরকম কিছু ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা হচ্ছে কনস্পিসিয়াস গুডস। নেক্সট হচ্ছে গিফেন গুডস। গিফেন গুডস কোনগুলো, ইনফেরিয়র গুডস, যেখানে ডিমান্ড বাড়ছে, প্রাইস কি হচ্ছে রিয়েল ইনকামের সাথে, প্রাইস যখন বাড়ছে ডিমান্ড বাড়ছে। এক্সাম্পল, প্রাইস বাড়লেও ডিমান্ড বাড়ছে। এক্সাম্পল দেখো, কিছু কিছু খাবার জিনিস হয়, যেমন এখানে ব্রেড এক্সাম্পল দিয়েছে। ব্রেড মানে পাউরুটি বা রুটি, সেটা আহ, যখন দাম বেড়ে যাচ্ছে তবুও গরিব মানুষরা ওটাই কিনছে। কেন? কারণ ওটা সাধ্যের মধ্যে। মাছ মাংসের থেকে তো পাউরুটির দাম কম, তো সেটা খেয়ে যখন পেট ভরছে তখন আম, সেটার যদি একটু দাম বেড়েও যায়, কত আর বাড়বে, মাছ মাংসের মতো দাম তো হবে না, তখন মানুষ সেটাকেই তবুও কিনছে, ঠিক আছে। কারণ সেটা নেসেসিটি, সেটা দরকার হচ্ছে, আর সেটা দরকার মেটাচ্ছে, খিদে মেটাচ্ছে। তো সেক্ষেত্রে পোর পিপলদের জন্য ব্রেড হচ্ছে একটা গিফেন গুডস। তবে গিফেন গুডস সব ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে। গিফেন গুডস খুব কমই দেখা যায়, কারণ কিছু মানুষের জন্য ওটা খুব ইম্পর্টেন্ট হলেও কিছু মানুষের জন্য ওটা একদমই ইম্পর্টেন্ট নাও হতে পারে, ওর সাবস্টিটিউট গুডসও থাকতে পারে, ঠিক আছে। মানে পাউরুটির কথা বলছি। ওকে, নেক্সট হচ্ছে তোমার কনস্পিসিয়াস নেসেসিটিস। কনস্পিসিয়াস নেসেসিটিস মানে ধরো এই ফ্রিজ, তারপরে কুকার, মানে কুকিং গ্যাস, ঠিক আছে, রেফ্রিজারেটর, এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দরকারি জিনিস। এটা যদি কারোর বাড়িতে না থাকে তাহলে সে কিনবেই, সে যতই দাম হোক না কেন, সেটা নেসেসিটি, সেটা দামি হলেও নেসেসিটি, তাই সেটা সে কিনবেই। প্রাইস কম বাড়লেও কিনবে, প্রাইস কমলেও কিনবে, ঠিক আছে। হয়তো দু একদিন দেরি করে এমনি হতে পারে, কিন্তু এটা কনস্পিসিয়াস গুডস হলেও এটা নেসেসিটি। ওকে, তো সেক্ষেত্রেও ল অফ ডিমান্ড কাজ করছে না, কারণ প্রাইস বাড়লেও ডিমান্ড বাড়ছে, ল অফ ডিমান্ড কাজ করছে না। ল অফ ডিমান্ড প্রাইস আর ডিমান্ডের উল্টোতে কাজ করে, ভালো করে শোনো। প্রাইস বাড়লে ডিমান্ড কমে, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, এটা ল অফ ডিমান্ড। কিন্তু আমরা এখন পড়ছি ল অফ ডিমান্ডের এক্সেপশনস, মানে কোন কোন ক্ষেত্রে প্রাইস বাড়লেও ল অফ ডিমান্ড অনুযায়ী কিন্তু হয় না, প্রাইস বাড়লে ডিমান্ড বাড়ে, প্রাইস কমলে ডিমান্ড কমে, মানে ল অফ ডিমান্ড সেখানে কাজ করে না কোন কোন ক্ষেত্রে, সেটা আমরা এখন শুনছি। ভালো করে আমার কথাটা শোনো, কনফিউশন যাতে না থাকে, ঠিক আছে। রিপিট শোনো, মানে ব্যাক করে ভিডিওটা আবার শোনো। ওকে, নেক্সট হচ্ছে ফিউচার প্রাইস এক্সপেকটেশনস। কিছু কিছু মানুষ মনে করে কিছু কিছু ক্ষেত্রে যে এই জিনিসটার দাম এখন যা আছে পরবর্তীতে আরো বেড়ে যেতে পারে, আর আমার তো এই জিনিসটা দরকার, তাহলে আমি একসাথে স্টক করে রেখে দিই, একসাথে অনেকটা
কিনে রেখে দিই। ধরো সর্ষের তেলের দাম অনেক বাড়বে, দুদিন পরে অনেক বাড়বে, কেউ খবর পেয়েছে, ঠিক আছে, বা আন্দাজ, বা মানুষ ভেবেছে, তো সেক্ষেত্রে সে একসাথে 5 কেজি সর্ষের তেল, বা সরি 5 লিটার সর্ষের তেল কিনে রেখে দিল। সে কেন করলো? কারণ ফিউচার প্রাইস এক্সপেকটেশন, মানুষের এক্সপেকটেশন যে প্রাইস বাড়তে পারে ভবিষ্যতে, তাই জন্য। আর কি? শেয়ার মার্কেট বিহেভিয়ার। শেয়ার মার্কেট কি হয়, শেয়ার মার্কেটে যখন কোনো শেয়ারের প্রাইস বাড়ে, তখন কিছু কিছু শেয়ার হোল্ডার মনে করে যে এই প্রাইসটা আরো বাড়তে পারে, তখন সে কিনে নেয়। আবার কখনো কখনো প্রাইস কমলে মনে করে আরো কমবে আরো কমবে, তাহলে কিনে নি, সেই অনুযায়ী কিনি, মানে সেলে কিনবে, ঠিক আছে, বাই সেল দুটোতেই তো কেনা যায়। তো শেয়ার মার্কেট বিহেভিয়ার হচ্ছে এরকমই, যে প্রাইস বাড়লে মনে করে আরো বাড়বে, সেক্ষেত্রে ল অফ ডিমান্ড কাজ করে না। আর কি? ইরেশনাল বাইং বা ignorance of price, যেখানে কিছু কিছু মানুষ, কিছু কিছু পাবলিক আমার মতো, যে কোন জিনিসের দাম বাড়ছে কমছে সেসব খবর রাখে না, যেদিন যেটা দরকার সেদিন বাজারে যায়, ওটা কেনে, ওটা দুদিন আগে ওর দাম কম ছিল না বেশি ছিল ওসব খবর রাখে না, বেশি হলেও বা কি কম হলেও কি, প্রাইসটাকে ইগনোর, এটা আমার লাগবে তো লাগবে, কিনে নিয়ে চলে আসো, ঠিক আছে। ওকে, সো এরম ক্ষেত্রেও কি হয়, ল অফ ডিমান্ড কাজ করে না। তো এই সমস্ত দেখো, কোয়েশ্চেন যদি পরীক্ষায় আসে এইভাবেই লিখবে, প্রথমে একটু ইন্ট্রোডাকশন দেবে, দেন পয়েন্ট ওয়াইজ লিখবে, দেন কনক্লুশন দেবে, তাহলে ফুল মার্কসটা পাওয়া যাবে, ঠিক আছে। কনক্লুশনে দিয়ে দেবে যে ডিমান্ড বাড়লে কিছু কিছু ক্ষেত্রে ডিমান্ড প্রাইস বাড়লেও ডিমান্ড বাড়তে পারে, সেটা ল অফ ডিমান্ডের অপোজিট, ল অফ ডিমান্ডকে মানছে না, তাই জন্য এটা এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড, ঠিক আছে। চলো নেক্সট। এবারে আমরা পড়বো ব্যান্ডওয়াগন এফেক্ট। ব্যান্ডওয়াগন এফেক্টটা কি? কখনো কখনো মানুষ শুধু কিনতে ইচ্ছা করছে বা জিনিসটা ভালো লাগছে কিংবা আমার জিনিসটা দরকার এইভাবে কেনে না, অন্যরা কিনছে দেখেও কিনে নেয়। মানে আমার পাশের বাড়ির ছেলেটা আইফোন কিনেছে, সো আমারও ইচ্ছা করছে কিনতে, ঠিক আছে, আমাকে কিনতেই হবে, না হলে আমার সমাজের স্ট্যাটাস বজায় থাকবে না, বা গ্রুপের মধ্যে ফিল করব না, সোশ্যালের মধ্যে সোশ্যাল ফিল করব না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষ কি করে, সেই জিনিসটা কিনে ফেলে, যদিও বা তার অতটা ইউটিলিটি লাগবে না, অতটা তার দরকার নেই, স্টিল সে কিনে স্ট্যাটাস বজায় রাখার জন্য। সেক্ষেত্রে এটাকে বলা হয় ব্যান্ডওয়াগন এফেক্ট। এই ব্যান্ডওয়াগন এফেক্টে কি হয়, শুধুমাত্র প্রাইস কমলে ডিমান্ড বেড়ে যায় না, অনেক বেশি বেড়ে যায়। মানে তোমার আইফোন বাকিরা কিনছে দেখে তোমার কিনতেই হবে, ওকে কিনতে তো হবেই, কিন্তু তুমি কিনতে পারছো না, এই যে একটু দাম বাড়লো, তোমাকে তো এই সরি একটু দাম কমলো, তোমাকে তো এমনিতেও কিনতে হবে, তো তাই জন্য তুমি কিনে নিলে। একটু দাম কমলে মানুষ অনেক বেশি কিনে নেয়, মানে অনেকগুলো আইফোন কেনার কথা বলছি না, মানে অনেক মানুষ কিনে নেয়, যারা কিনতে পারবে না, যাদের সম্ভব নয়, তারাও একটু দাম কমলে মনে করে এই তো সুযোগ, কিনে নেয়, অনেক বেশি কনজিউমার এসে কিনে নেয়। সেক্ষেত্রে কি হয়, ডিমান্ড একটু বাড়ে না, অনেক বেশি বেড়ে যায়, প্রাইসের সাথে সাথে বাড়ে না, বরং আরো বেশি বেশি বেড়ে যায়, যতটা বাড়ার দরকার তার থেকে আরো বেশি ডিমান্ড বেড়ে যায়। সেই ক্ষেত্রে এটাকে বলা হয় ব্যান্ডওয়াগন এফেক্ট। এখানে দেখো চার্টটা ভালো করে দেখো, একটু ছোট দেখাচ্ছে, বাট প্লিজ একটু ম্যানেজ করে দেখে নাও। এখানে দেখো এক্স এর প্রাইস এই রেখাটা, ঠিক আছে, ওয়াই রেখা, আর এখানে হচ্ছে ও, ও কিউ হচ্ছে তোমার কোয়ান্টিটি ডিমান্ড, ডিমান্ড রেখা, ঠিক আছে। এখানে প্রাইস যখন কম আছে তখন ডিমান্ড দেখো Q3 অনেক বেশি বেড়ে গেছে, আর প্রাইস যখন একটু বেড়েছে তখন ডিমান্ড একটু কম, মানে প্রাইস যখন বেশি থাকছে ডিমান্ডটা Q1, আর প্রাইস যখন একটুখানি কমেছে ডিমান্ডটা Q2 হওয়ার বদলে Q3 হয়ে আছে একেবারে, মানে অনেক বেশি ডিমান্ড বেড়ে গেছে, বোঝা গেল? তো এটাই হচ্ছে ব্যান্ডওয়াগন এফেক্ট। ইজি, আসতে পারে এক্সামে, ইম্পর্টেন্ট আছে, ভালো করে বুঝে নাও। ওকে নেক্সট। স্নব এফেক্ট। স্নব এফেক্ট হচ্ছে ঠিক ব্যান্ডওয়াগন এফেক্টের উল্টোটা, মানে যখন আমরা অন্যজনকে দেখে জিনিস কিনি সেটা হচ্ছে ব্যান্ডওয়াগন এফেক্ট, আর যখন কিছু কিছু মানুষ এমন হয় যে অন্যরা সেই জিনিসগুলো কিনছে দেখে নিজে আর কেনে না, তার সবসময় ইউনিক জিনিস পছন্দ, সবাই একই জিনিস কিনছে, ওই জিনিসগুলো সবাই কিনছে, ধুর আমার আর ভালো লাগছে না, তাহলে আমি আর কিনবো না, এটা হচ্ছে স্নব এফেক্ট।
আমি ইউনিক কিছু কিনবো যেটা কারোর কাছে নেই, খুব এক্সপেন্সিভ, খুব ভালো, ইউনিক, ঠিক আছে, শুধু কয়েকজন রিচ পার্সনের কাছেই আছে, সেই রকম ইউনিক কিছু যারা কেনে, সেই ক্ষেত্রে স্নব এফেক্ট কাজ করে। মানে এই ক্ষেত্রে ডিমান্ড বাড়ে কিন্তু অতটাও বাড়ে না। লাইক কিরকম, এইখানে দেখো, ভালো করে দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি চেষ্টা করছি দেখানোর। এছাড়াও এই ছবিটা বইতেও আছে 25 নম্বর পেজে, ঠিক আছে, 25 পেজ। ওকে, সো এখানে দেখো প্রাইস, প্রাইস রেখা, আর এটা হচ্ছে ডিমান্ড রেখা। তো স্নব এফেক্টে কি হচ্ছে, প্রাইস যখন বেড়ে থাকছে তখন তো ডিমান্ড কম থাক, সরি, হ্যাঁ, তখন ডিমান্ড কম থাকছে, কিন্তু প্রাইস যখন একটু কমছে সেই ক্ষেত্রে দেখো ডিমান্ডটা যতটা বাড়ার কথা তার থেকে কম বাড়ছে। প্রাইস কমেছে, ডিমান্ড Q3 হওয়ার কথা, কিন্তু অতটা রেসপন্স করছে না, Q2 হচ্ছে এইটা, ঠিক আছে, বা Q1 হচ্ছে এইটা। যখন কোয়ান্টিটি, ডিমান্ড যখন বেশি, প্রাইস বাড়ার সাথে সাথে ডিমান্ড যখন বাড়ার বদলে একটু কম হয়, যতটা বাড়ার কথা ততটা বাড়ে না, কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু কম ডিমান্ডেবল হয়, সেই ক্ষেত্রে এটাকে স্নোব এফেক্ট বলা হচ্ছে। বোঝা গেছে? আশা করছি আমি বোঝাতে পেরেছি। যদি না হয় তাহলে আবার একটুখানি ব্যাকে গিয়ে দেখো, ভালো করে শোনো আমার কথাটা, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। স্নব, একেই বলা হচ্ছে স্নব এফেক্ট। যখন বাকিরা কিনছে দেখলে সবাই যে জিনিসটা কিনবে, আমি সেটা কিনবো না, আমি ইউনিক জিনিস কিনবো, এই লাইনটা মনে রাখবে, তাহলে স্নব এফেক্ট বুঝতে পারবে। বোঝা গেল? চলো নেক্সট। আচ্ছা, ও এখানে বলা হয়েছে স্নব এফেক্ট ব্যান্ডওয়াগন এফেক্টের একদমই অপোজিট, ঠিক আছে, তাই এটা মোর ইলাস্টিক, মোর ইনএলাস্টিক। ওকে, চলো নেক্সট। ভেভলেন এফেক্ট, ভেভলেন এফেক্ট তো সব থেকে ইজি। যখন কিছু মানুষ মনে করে যে দাম বেশি মানেই জিনিসটা ভালো, দাম বেশি মানেই কোয়ালিটি ভালো, তো আর দাম কম মানেই ওর নিশ্চয়ই কোয়ালিটিটা খারাপ বলেই দাম কম, দাম কম হয়েছে, সেই ক্ষেত্রে এটাকে ভেভলেন এফেক্ট বলা হয়, ঠিক আছে। তাহলে দাম ভালো মানে, দাম বেশি মানে জিনিস ভালো, দাম কম মানে জিনিস খারাপ, কোয়ালিটি খারাপ, এইরকম যারা মনে করেন সেটাকে বলা হচ্ছে ভেভলেন এফেক্ট। ভেভলেন এফেক্টটা গ্রাফটা দেখে নাও কিভাবে করবে। এই যে প্রাইস রেখা, এটা হচ্ছে ডিমান্ড রেখা। ভেভলেন এফেক্টে কি হয়, প্রাইস যখন কমে ডিমান্ড তখন কমে যায়, কি হয়, বাড়ে না, দেখো কমে যাচ্ছে, প্রাইস যখন বাড়ছে ডিমান্ড তখন বেশি হয়, আর প্রাইস যখন কমে ডিমান্ড তখন কমে যায়, প্রাইস যখন কমে ডিমান্ড তখন একদমই কমে যায়, সেক্ষেত্রে এটাকে কি বলা হয়, ভেভলেন এফেক্ট। প্রাইস কমছে তাই আমিও কিনবো না, কারণ জিনিসটা ভালো না, কোয়ালিটি খারাপ, তাই ডিমান্ডটাও আমার ডিমান্ডটা কি হচ্ছে, কমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি এফেক্ট, ভেভলেন এফেক্ট, ঠিক আছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে প্রাইসের রেখা ফল হচ্ছে, এটাই এখানে বলেছে, আর এর কার্ভটা কিরকম হয়, আপওয়ার্ড স্লোপিং হয়, দেখো আপওয়ার্ড স্লোপিং, স্লোপিং সরি, এবি রেখা আর এডি রেখা দুটোই পজিটিভলি আপওয়ার্ড স্লোপিং, ঠিক আছে, মনে থাকবে। চলো নেক্সট, দেখো গ্রাফটা যদি লিখতেও নাও পারো তবু এই নোটসটা কিন্তু লিখে আসবে, ঠিক আছে। চলো নেক্সট। অফ ডিমান্ড, ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে কি, ইলাস্টিসিটি মানে কি, ইলাস্টিসিটি মানে হচ্ছে রেসপন্সিভনেস বা সেনসিটিভিটি, কিভাবে রিয়াক্ট করছে, কিভাবে রেসপন্স করছে মার্কেটে, ডিমান্ড, ডিমান্ড কিভাবে রেসপন্স করছে, মানে মানুষের ডিমান্ড কিভাবে রেসপন্স করছে, হাউ মাচ ডিমান্ড চেঞ্জেস, ডিমান্ড কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে কম হচ্ছে, কিভাবে বেশি হচ্ছে, কার উপর বেস করে কম বেশি হচ্ছে, সেগুলোই হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটি অফ ডিমান্ড তিনটে জিনিসের উপর আর কি ফ্যাক্ট করে, ঠিক আছে, মানে ফ্যাক্টর তিনটে, প্রাইস, ইনকাম অর দ্য প্রাইস অফ রিলেটেড গুডস চেঞ্জেস। কিভাবে হচ্ছে ভালো করে বুঝবে, এটা বুঝলে কিন্তু ম্যাক্সিমাম তুমি যাই আসুক একটু বানিয়ে লিখতে পারবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর এটা আসবেই। There are three types of elasticity of demand, okay? ফার্স্ট হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে যখন প্রাইসের উপর নির্ভর করছে, সেটা কি হচ্ছে, যখন কোনো জিনিসের প্রাইস কমছে আর ডিমান্ড বাড়ছে, বা প্রাইস বাড়লে ডিমান্ড কমছে, এই ব্যাপারটা, এই যে প্রাইসের উপর নির্ভর করে ডিমান্ড বাড়ছে কমছে, এটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড।
এরপর হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সেটা কি? যখন মানুষের আয় বাড়ছে তখন ডিমান্ড কি হচ্ছে? বাড়ছে। আবার যখন আয় কমে যাচ্ছে, ইনকাম কম হচ্ছে, তাহলে আমার জিনিসের প্রতি ডিমান্ডও কম থাকতেই হবে, রাখতেই হবে, কিছু করার নেই। আমি কিনবো কি করে? আমার ইনকামই নেই, তো আমি জিনিসটা কিনবো কি করে? সো ইনকামের উপর বেস করে যখন ডিমান্ড চেঞ্জ হচ্ছে, কমছে বা বাড়ছে, সেটা হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আবার ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যখন একটা জিনিসের দাম বাড়ছে বলে অন্য একটা জিনিসের ডিমান্ড বেড়ে যাচ্ছে, বা একটা জিনিসের দাম কমছে বলে অন্য একটা জিনিসের ডিমান্ড কমে যাচ্ছে, সেটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। লাইক এক্সাম্পল দিলে ভালো করে বুঝবে। তাহলে হচ্ছে বাড়লে অন্য জিনিসের, যেমন চায়ের দাম, সবাই আমরা চা খাই, কিন্তু চায়ের যখন দাম বেড়ে যাচ্ছে, তখন চা আর কফি দুটোই যখন সেম দামে পাওয়া যাচ্ছে, তখন কিছু কিছু কনজিউমার কি করবে? কফি খাবে বেশি করে, তাহলে কফির ডিমান্ড বেড়ে গেল। চায়ের দাম বাড়লো বলে কফির ডিমান্ড বেড়ে গেল। একটা জিনিসের দাম বাড়ছে বলে আরেকটা জিনিসের ডিমান্ড যখন বেড়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ঠিক আছে? আবার কোনো জিনিসের দাম কমলো বলে অন্য জিনিসের ডিমান্ড কমে গেল। যেমন পেন আর পেনের কালি, পেনের দাম যখন কমে যাচ্ছে, তখন পেনের কালির দাম কি হবে? আমরা কি করে ইউজ করব? পেনের দাম কমলে পেনের কালির অবভিয়াসলি কোনো কাজে আসবে না, আর পেনের কালির দাম কমলে পেন আমরা কিনতে পারবো। সো এটা ডিপেন্ড করছে, একে অপরের উপর ডিপেন্ডেবল। পেন আর কালি দুটো একসাথে ইউজ করতে হবে, আলাদা করে ইউজ করতে পারবো না। সো একটার দাম কমলে আর একটার ডিমান্ড বাড়বে, একটার দাম বাড়লে আর একটার ডিমান্ড কমবে। এরকম ফ্যাক্টর হচ্ছে। এটা আমরা আরো বিস্তার ভাবে জানবো যখন আমরা ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড পড়বো, কিছুক্ষণ পরেই পড়বো। ঠিক আছে? ওকে, চলো, এটা ভালো করে বুঝেছো? এই জিনিসটাই হচ্ছে মেন বেস। এটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু পুরো চ্যাপ্টারটাই মনে করো বুঝতে পারছো, আর লিখতে পারবে এই চ্যাপ্টার থেকে যা কোয়েশ্চেন আসবে, কারণ এটাই বেস। ঠিক আছে? তাহলে নরমালি ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে কি? নরমালি ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, কারণ এটা মোস্টলি প্রাইসের উপর ডিপেন্ড করেই হয়। বাট তিনটে ফ্যাক্টর থাকে: প্রাইস, ইনকাম আর ক্রস, মানে অন্য, এই যে অন্য প্রাইসের জিনিসের দাম বেড়ে যাওয়া, অন্য জিনিসের দাম বেড়ে যাওয়ার জন্য, যেই ডিমান্ড, অন্য জিনিসের দাম বেড়ে যাওয়ার জন্য ডিমান্ড যখন কম বেশি হয়ে যায়, তখন সেটাকে ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলে। বুঝে গেল? চলো নেক্সট। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি? দেখো, আমি বলেছিলাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি তিন ভাগে ভাগ করা যায়: প্রাইস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি আর ক্রস প্রাইস ইলাস্টিসিটি। মানে প্রাইস চেঞ্জ হওয়ার ফলে ডিমান্ড কতটা চেঞ্জ হচ্ছে, ইনকাম চেঞ্জ হওয়ার ফলে ডিমান্ড কতটা চেঞ্জ হচ্ছে, আর ক্রস প্রাইস মানে রিলেটিভ গুডস এর প্রাইস চেঞ্জ হওয়ার ফলে ডিমান্ড কতটা চেঞ্জ হচ্ছে। এবার আমরা এখানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে প্রাইস চেঞ্জ হওয়ার ফলে ডিমান্ড কতটা চেঞ্জ হচ্ছে এইটা বুঝবো, স্পেসিফিক্যালি শুধু এইটা বুঝবো। ঠিক আছে? এবারে ভালো করে বুঝবে। একটা জিনিসের দাম, বাবা একটা কমলা লেবু, ওই কমলা লেবুটার দাম 5 টাকা থেকে 10 টাকা হয়ে গেল। এবার যখন 5 টাকা থেকে 10 টাকা হয়ে যাবে, তখন তুমি দুটো কমলা লেবুর বদলে কটা কিনবে? একটা কিনবে, কারণ অনেক দাম হয়ে গেছে, তোমার কাছে 10 টাকাই ছিল। তো তোমার ডিমান্ড তখন কি হয়ে যাচ্ছে? দুটোর বদলে একটা হয়ে যাচ্ছে, মানে ডিমান্ড তখন তোমার কমে যাচ্ছে। তাহলে প্রাইস বেড়ে যাওয়ার ফলে ডিমান্ড কমে যাচ্ছে, আবার প্রাইস যখন কম হয় ডিমান্ড তখন বেড়ে যায়। কমলা লেবুর দাম যদি 1 টাকা হয়ে যায়, তাহলে তোমার কাছে 10 টাকা আছে, তুমি তখন 10টা কমলা লেবু কিনে নেবে। তাহলে ডিমান্ড তখন তোমার দুটোর জায়গায় 10টা হয়ে গেল, মানে বেড়ে গেল। তাহলে প্রাইস কম হওয়ার ফলে ডিমান্ড বেড়ে যায়, আর প্রাইস বেশি বেশি হলে কি হয়? ডিমান্ড কমে যায়, কারণ আমরা বেশি দামে কম জিনিসই কিনতে পারবো, এরকম ডিমান্ড কম হয়। আচ্ছা, তাহলে এই যে ব্যাপারটা, এটা তো ল অফ ডিমান্ড, এটা সবাই জানি। এই চ্যাপ্টারের মূল মেন ফান্ডাই হচ্ছে এইটা, যে প্রাইস বাড়লে ডিমান্ড কমে যায় আর প্রাইস কমলে ডিমান্ড বেড়ে যায়। বোঝা গেল? এইবারে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড তো সেমই, ওটাই, কিন্তু এখানে একটা জিনিস মেনশন করে দিতে হবে যে বাকি ফ্যাক্টরস যেন কনস্ট্যান্ট থাকে, মানে সেম থাকে, অপরিবর্তিত থাকে। প্রাইস যখন বাড়ছে তখন যেন কনজিউমারের ইনকামও সেম থাকে, তখন যাতে রিলেটিভ গুডস এর প্রাইসও সেম থাকে।
তাহলে বাকি জিনিসগুলোকে অপরিবর্তিত রেখে যখন প্রাইসটা বাড়ছে তখন ডিমান্ড কতটা কমছে, আর যখন প্রাইসটা কমছে ডিমান্ড কতটা বাড়ছে, এটাই হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। বোঝা গেল? প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ফর্মুলা কি? ইপি মানে ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। ঠিক আছে? যদি ধরো পার্সেন্টেজ দেওয়া না থাকে বা বের করতে না পারো, তখন কি করবে? তখন ফর্মুলা হবে ই পি ইকুয়াল টু ডি, সরি একটু বড় করে হয়ে গেল, ডি পি মানে ডিফারেন্স ইন প্রাইস, মানে আগে প্রাইস কতটা ছিল এখন প্রাইস কতটা, ডিভাইডেড বাই ডিফারেন্স ইন কোয়ান্টিটি, মানে আগে আমি কটা কমলা লেবু কিনতাম এখন কটা কমলা লেবু কিনছি, ডিফারেন্স ইন কোয়ান্টিটি। বোঝা গেল? ইনটু পি মানে প্রাইস, আই হোপ এটা বুঝতে পারছো, পি লিখেছি, আর এখানে হচ্ছে কিউ, পি বাই কিউ, কিউ মানে কোয়ান্টিটি। ঠিক আছে? এই ফর্মুলাটা নোট করে নাও, এটা হচ্ছে সিম্পল ফর্মুলাটা। এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটা বা এইটা ফর্মুলা লিখে আসবে, এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড দিলে ফর্মুলা লিখে আসবে, তাহলে 1 নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে? চলো, তো এই ফর্মুলাটা লিখবে, ডিফারেন্স ইন প্রাইস মানে আগে প্রাইস কতটা ছিল এখন কতটা, ডিভাইডেড বাই ডিফারেন্স ইন কোয়ান্টিটি ইনটু পি বাই কিউ। বোঝা গেল? আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এইবারে আমি এবার গ্রাফটা দেখিয়ে দিই, গ্রাফটাতেও কিন্তু নাম্বার আছে। ঠিক আছে? চলো, এইবারে প্রাইস ইলাস্টিসিটি, আরেকটা কথা, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বেসিক্যালি নেগেটিভ হয়। ঠিক আছে? কারণ প্রাইস আর কোয়ান্টিটির অপোজিট ডাইরেকশন, প্রাইস বাড়লে কোয়ান্টিটি বা ডিমান্ড কমে, আর প্রাইস কমলে কোয়ান্টিটি বা ডিমান্ড বাড়ে, তাই তো? তাই এটা অপোজিট ডাইরেকশন, তাই এটা নেগেটিভ হয়। কিন্তু আমরা সিম্পলিসিটির জন্য নেগেটিভ সাইন ইউজ করি না, পজিটিভই মানে রাখি, কিন্তু অ্যাকচুয়ালি ওটা নেগেটিভ হয়। ওকে, চলো, price elasticity of demand is important because it helps firms and the government in making pricing and tax decision. এটা আমি নিজে থেকে অ্যাড করে দিয়েছি চ্যাট জিপিটি করে, তো এটা বইতে আছে কিনা আই ডোন্ট নো। ওকে, নেক্সট। আচ্ছা, আমি গ্রাফটা এখানে প্রোভাইড করিনি, একেবারে করে দেবো লাস্টে। ঠিক আছে? ওকে, চলো। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি? যখন ইনকাম বাড়ার ফলে বা কমার ফলে ডিমান্ডে কতটা চেঞ্জ হয়। ইনকাম বেশি হলে আমরা বেশি জিনিস কিনি, ইনকাম কম হলে আমরা কম জিনিস কিনতে পারি। তো আয় ইনকাম আমরা তো জানি, তো আমাদের কাছে টাকা বেশি থাকলে আমরা বেশি জিনিস কিনি, ডিমান্ড বেশি হয়, এটা সিম্পল ব্যাপার। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা পজিটিভ রিলেশন, তাই না? অপোজিট রিলেশন নয়। আচ্ছা, এটা বুঝলাম, তবে আরেকটা কথা এখানে মেনশন করতে হবে যে প্রাইস সেম থাকতে হবে, রিলেটেড গুডস এর প্রাইসও সেম থাকতে হবে। বাকি জিনিসগুলোকে মানে রিলেটেড গুডস এর প্রাইস আর এমনি প্রাইস, জিনিসের প্রাইস মানে ওন প্রোডাক্টের ওন প্রাইস, দুটোকে কনস্ট্যান্ট রেখে, দুটোকে অপরিবর্তিত রেখে ইনকাম বাড়ার ফলে বা কমার ফলে ডিমান্ডে কতটা চেঞ্জেস আসে, কতটা বাড়ে বা কতটা কমে, এটাই হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। বোঝা গেল? চলো, এটা মেজার করা হয় কিভাবে? EI equal to percentage change in quantity demanded by percentage change in income. ওকে, এটা লিখবে, ফর্মুলাটা লিখবে। আর কি? Income elasticity of demand can be positive, can be negative, can be zero depending on the nature of the goods. Goods কেমন তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? নরমাল গুডস এ পজিটিভ হয়, ইনফেরিয়র গুডস এর ক্ষেত্রে নেগেটিভ হয়, আর নেসেসিটির ক্ষেত্রে ইউজুয়ালি লো হয়, কিছুই না, মানে জিরো। ইলাস্টিসিটি আর কি বা বদলাবে, যেটা নেসেসিটি সেটা তো কিনতেই হবে, ইনকাম বেশি হোক বা কম হোক, রাইট? সো ডিপেন্ডস। ইনকাম ইলাস্টিসিটি
ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইউজফুল হয় কোথায়? ফোরকাস্টিং ডিমান্ডে আর প্ল্যানিং প্রোডাকশনে, এই দুটো ক্ষেত্রে, এই দুটো জায়গায় ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট। আশা করছি এটা বুঝতে পেরেছো যে ইনকাম বাড়ার ফলে বা কমার ফলে ডিমান্ডে কতটা চেঞ্জেস হয়। ইনকাম বেশি হলে ডিমান্ড বেড়ে যায়, আমরা বেশি জিনিস কিনি, আর ইনকাম কম হলে ডিমান্ড কমে যায়, আমরা কম জিনিস কিনি। ওকে, চলো। ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি? ওটা হচ্ছে রিলেটিভ গুডস এর প্রাইস চেঞ্জ হলে আসল গুডস এর ডিমান্ডে কতটা চেঞ্জেস হয় সেটা। এবার আসল রিলেটিভ এটা তো যে কারোর পক্ষে যা কিছু হতে পারে, মানে তুমি ধরো আসল গুডস হচ্ছে তোমার কাছে চা, কারণ তুমি চা খেতে ভালোবাসো, কফি নয়, সো তুমি টি কেনো প্রত্যেকবার। আর এর সাবস্টিটিউট গুডস হচ্ছে কফি। এবার যখন চায়ের দাম কম হবে তখন তোমার ডিমান্ড বাড়বে। যখন চায়ের দাম অনেক বেশি হয়ে গেছে, তুমি খেতে পারছো না, একই দামে চা আর কফি দুটোই পাওয়া যাচ্ছে, দেন তুমি কি করবে? কফিটা খাবে, কারণ তোমার মনে মনে কফিও খেতে পছন্দ, কিন্তু কফির অনেক দাম বলে তুমি খেতে পারো না, ধরে নাও। তো সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে একটা গুডস এর প্রাইস কম বা বেশি হওয়ার কারণে অন্য সাবস্টিটিউট গুডস এর বা কমপ্লিমেন্টারি গুডস এর ডিমান্ডে চেঞ্জেস হয়। ঠিক আছে, মানে চায়ের প্রাইস বাড়লো বলে কফির ডিমান্ড বেড়ে গেল, আবার চায়ের প্রাইস কমলো বলে কফির ডিমান্ড কমে গেল। সো এটা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। একটা জিনিসের দাম বাড়ার বা কমার ফলে অন্য জিনিসের ডিমান্ডে কতটা চেঞ্জ আসছে, সেটা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে কি? গাড়ি আর পেট্রোল বা পেন আর কালি, দুজন একে অপরকে ছাড়া অসহায়, রাইট? ইউজ করা যাবে না একটা। তো কালির দাম যখন বেড়ে গেল তখন পেনের দামও বাড়বে আর পেনের ডিমান্ড কমে যাবে। কালির দাম বাড়লো বলে পেনের ডিমান্ড কমে গেল, কারণ পেনের দামও তো বাড়াতেই হবে না, পেন যারা বানায় তাদের কালি ছাড়া তো আর পেন চলবে না। তো আবার পেনের দাম যখন বাড়লো তখন কালির ডিমান্ডও কম হয়ে গেল। তাহলে একটা জিনিসের দাম বাড়ার ফলে অন্য আরেকটা জিনিসের ডিমান্ড বাড়ছে বা কমছে, এটা হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। বোঝা গেল? এর ফর্মুলা কি? EXY। এখানে X হচ্ছে একটা প্রোডাক্ট, ভেবে নাও তোমার নিজের প্রোডাক্ট, তোমার চা, আর Y হচ্ছে তোমার কফি। তাহলে EXY ইকুয়াল টু কি হবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড অফ X ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ Y। ঠিক আছে, তোমার কফির দাম বাড়লো বা কমলো কিনা তার উপর বেস করে তোমার চায়ের ডিমান্ড কমছে না বাড়ছে, কতটা চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে ফর্মুলা। ওকে, আন্ডারস্টুড? চলো, নেক্সট হচ্ছে কি? ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ পজিটিভ ফর সাবস্টিটিউট গুডস, নেগেটিভ ফর কমপ্লিমেন্টারি গুডস মানে গাড়ি আর পেট্রোল, আর সাবস্টিটিউট মানে চা আর কফি, এন্ড জিরো ফর আনরিলেটেড গুডস। কেউ কারোর সাথে কোনো সম্পর্কই নেই, লাইক চালের দাম আর জামা কাপড়ের দাম। চাল আর জামা কাপড়ের কি সম্পর্ক? একটা খাবার একটা জামা কাপড় কি সম্পর্ক? কোনো সম্পর্কই নেই, কোনো রিলেটেড গুডসই না। সো এদের ক্ষেত্রে কোনো যাই আসবে না, তাই জিরো। ঠিক আছে, নেক্সট। Cross price elasticity of demand is useful in understanding the relationship between different goods and in making pricing decision. এই দুটো জায়গায় ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কাজ করে, মানে ওটাকে ইউজফুল করা হয়, ওটাকে আর কি আমি ইউজ করতে পারি, এই দুটো জায়গায় আমি ভালো করে ইউজ করতে পারি, এটা আমার কাজে লাগে। ঠিক আছে, এটা আমি এক্সট্রা এই পয়েন্টটা অ্যাড করেছি, এটা তোমরা না করলেও হবে। আমি বেটার নোটস এর জন্য এটা অ্যাড করে দিয়েছি। ওকে, নেক্সট। অফ ডিমান্ড আর টোটাল এক্সপেন্ডিচারের মধ্যে কি সম্পর্ক? এটা ভালো করে বুঝবে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তাই আমি অল্প নোটস দিয়েছি, জাস্ট 2-4 লাইন, বাট এটাই ভালো করে বুঝে নাও, যাতে আসলে অন্তত কিছু বানিয়ে লিখতে পারো। সো আলফ্রেড মার্সেলের মতে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড চেঞ্জেস ইন টোটাল এক্সপেন্ডিচারের উপর বেস করে কিন্তু জাজ করা যায়। লাইক বুঝলে না? ওকে, দেখো, ডিমান্ড, আমাদের প্রাইস বেশি হলে আমাদের ডিমান্ড কম হয়। তো কিছু কিছু মানুষ কি করে, প্রাইস যখন কম দেখে
প্রাইস যখন কম হয় ডিমান্ড বেশি হয়। এবার প্রাইস যখন দেখে কম তখন অনেক বেশি করে জিনিস কিনে নেয়। ধরো যখন কমলা লেবুর দাম ছিল 10 টাকা তখন একটা বা দুটো কিনতো, আর যখন দেখলো 5 টাকা দাম এত কমে পাওয়া যাচ্ছে তখন একসাথে 10-20টা কিনে নিলেও পাশের বাড়ির লোককেও কয়েকটা দেবে, এরকম ভাবে তাদের, তাহলে সেক্ষেত্রে কি হলো, কনজিউমারের এক্সপেন্ডিচার বেশি হয়ে গেল। প্রাইস কমা বা বাড়ার ফলে এক্সপেন্ডিচারে চেঞ্জেস দেখা দিল। এইখানে দেখো দুটো কেস আমি লিখেছি, শর্টে লিখে দিয়েছি, এটার উপর বেস করেই তোমরা নিজের মতো বানিয়ে লিখে নিতে পারবে যদি আসে, ঠিক আছে। আর এখানে এটা হচ্ছে ফর্মুলাটা, যে আর এখানে হচ্ছে রেভিনিউ আর পি প্রাইস আর কেউ কোয়ান্টিটি। রেভিনিউ ইকুয়াল টু প্রাইস ইনটু কোয়ান্টিটি বলেছে, কারণ প্রাইস আর কোয়ান্টিটি যতই হোক আমরা কতটা এক্সপেন্ড করছি সেটা হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। এবারে দেখো কেস এ তে, জানি একটু দেখতে হয়তো কষ্ট হচ্ছে বাট একটু ম্যানেজ করে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, কেস এ তে প্রাইস যখন কম হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার তখন অনেক বেড়ে যাচ্ছে, কারণ কিছু মানুষ কি করছে, কম প্রাইস দেখে অনেক বেশি করে জিনিস কিনে নিচ্ছে, এক্সপেন্স বেশি করে করে দিচ্ছে, বেশি করে টাকা খরচ করে দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ডিমান্ড কি হচ্ছে, ইলাস্টিক, কারণ ডিমান্ড সে নিজের ডিমান্ডটাকে অনেক বাড়িয়ে ফেলছে তাই ইলাস্টিক। তাহলে ই গ্রেটার দ্যান 1 যেহেতু ডিমান্ড ইলাস্টিক। ওকে, এইবারে কেস এর 2 নম্বর পয়েন্ট কি বলেছে, প্রাইস কমছে কিন্তু টোটাল এক্সপেন্ডিচার বাড়ার বদলে কমছে। কেন, কারণ ডিমান্ড এখানে ইনইলাস্টিক, কারণ প্রাইস কমছে তো কি হয়েছে, আমার যটা দরকার আমি তটাই নেব, আমি বেশি নেব না। প্রাইস কমছে তো কি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বেশি খরচ করব না, আমার যত দরকার আমি তটাই খরচ করেছি, সেক্ষেত্রে আমার টাকা খরচ কম হয়েছে তাই টোটাল এক্সপেন্ডিচার কম, ই লেস দেন 1। আবার তৃতীয় ক্ষেত্রে কি হচ্ছে, প্রাইস কম হয়েছে বলে টোটাল এক্সপেন্ডিচার বাড়েওনি কমেওনি, সেম থাকছে, মানে প্রাইস কম হয়েছে, এবারে সেই হিসাবে আমার যতটুকু নিতে পারবো, আমি আগেও 10 টাকারই জিনিস কিনতাম, এখনো 10 টাকারই জিনিস কিনবো। আগে কমলা লেবুর দাম ছিল 10 টাকা তাই আমি একটা কমলা লেবু কিনতাম, এখন কমলা লেবুর দাম হয়েছে 5 টাকা তাই আমি দুটো কমলা লেবু কিনবো। আমি যত টাকা খরচা করার তত টাকাই খরচা করবো, না কম না বেশি, ঠিক আছে। সেক্ষেত্রে খরচা আমি 10 টাকাই করছি প্রত্যেকবারই, তাই সেক্ষেত্রে এক্সপেন্ডিচারটা সেম থাকছে, তাই ডিমান্ড ইউনিটারি ইলাস্টিক, মানে ই ইকুয়াল টু 1। বোঝা গেল কেস এটা। ওকে, এবারে কেস এ তে প্রাইস কমছে সেক্ষেত্রে কি হয়েছে দেখিয়েছি, আর কেস বি তে দেখাবো প্রাইস বাড়ার ফলে সেক্ষেত্রে কোন 3টে পজিশন দাঁড়াচ্ছে, ঠিক আছে, ভালো করে বুঝবে। এখানে প্রথম ক্ষেত্রে প্রাইস বাড়ছে বলে এক্সপেন্ডিচার কম হচ্ছে, তাই ডিমান্ড ইলাস্টিক, ঠিক আছে, ই গ্রেটার দেন 1। প্রাইস বাড়ছে বলে এক্সপেন্ডিচার কম হয়েছে, প্রাইস বেড়ে যাচ্ছে তাই কম খরচা করব সেই হিসাবে। দ্বিতীয় ক্ষেত্রে প্রাইস বাড়ছে বলে এক্সপেন্ডিচার বাড়ছে, আমার তো কিছু করার নেই, প্রাইস বেড়েছে তো কি হয়েছে, আমার বাড়িতে যটা মেম্বার আছে আমি তটাই জিনিস কিনবো, আমাকে কিনতেই হবে, নেসেসিটি, তো সেক্ষেত্রে আমাকে তত টাকাই খরচা করতে হবে, যতই দাম নিক না কেন আমায় 5টা কমলা লেবুই কিনতে হবে। সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কি হচ্ছে, ডিমান্ড ইনইলাস্টিক আর ই লেস দেন 1 হচ্ছে। আর থার্ড ক্ষেত্রে কি হচ্ছে, প্রাইস বাড়ছে বলে এক্সপেন্ডিচার সেম থাকছে, ঠিক আছে, প্রাইস বেড়েছে বলে ওই প্রাইসে, মানে ওই 10 টাকা খরচা করে যটা কমলা লেবু পাওয়া যায় আমি তটাই কিনবো, ঠিক আছে, ওই মানে এখানে আমি খরচা একই করব, ঠিক আছে, মানে 10 টাকায় আগে 5 টাকায় দুটো কমলা লেবু কিনতাম, এখন 10 টাকা দাম হয়ে গেছে বলে আমি একটা কমলা লেবু কিনেছি, ঠিক আছে, আমার যত টাকা খরচা করার ক্ষমতা আমি তত টাকাই করেছি। তো সেটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র, যেখানে প্রাইস বেড়েছে বলে আমার টোটাল এক্সপেন্ডিচারে কোনো মানে ফারাক পড়েনি, আমার যত টাকা খরচা করার আমি ততই করি, 10 টাকা খরচা করার 10 টাকাই করেছি। ওকে, সেক্ষেত্রে ডিমান্ড ইউনিটারি ইলাস্টিক, মানে ই ইকুয়াল টু 1। বোঝা গেল? ওকে, এটাই হচ্ছে মেন ফান্ডাটা। নেক্সট পয়েন্টে যাই, আরো ইম্পর্টেন্ট। ওকে, চলো। অ্যাডভার্টাইজমেন্ট আর প্রমোশনাল ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দেখো এখানে বলা হয়েছে যে অ্যাডভার্টাইজমেন্ট দিতে তো একটা খরচ হয়, যে কোনো বিজনেসের একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে একটা খরচ হয়, ওই যে খরচটা হয় সেই খরচটা বেশি করলে ডিমান্ড বেশি হয়, নাকি কম খরচ করলে ডিমান্ড বেশি হয়, নাকি কম খরচ করলে ডিমান্ড কতটা কম হয়, কম হয় ডিমান্ড কিন্তু কতটা কম হয়। তুমি টিভিতে যখন কম অ্যাড আসবে, কোনো জিনিসের যখন কম অ্যাড
অ্যাডভার্টাইজমেন্ট আসবে তখন তার ডিমান্ড কতটা কম হবে, সেই যে ব্যাপারটা, সেইটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, প্রপোর্শনাল ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ওকে, সো এখানে একটা ফর্মুলা আমাদের ভালো করে মনে রাখতে হবে, এটা দিয়ে অঙ্ক আসতে পারে এক্সামে, ঠিক আছে? যে ইএ মানে ইলাস্টিসিটি অফ অ্যাডভার্টাইজমেন্ট ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার, মানে অ্যাডভার্টাইজমেন্টে কতটা টাকা এক্সপেন্ড করলে আমরা ডিমান্ড বেশি পাবো বা কম পাচ্ছি, কত কম খরচ করেছি বলে কম জিনিস কিনছে লোকেরা, কম ডিমান্ড হচ্ছে আমাদের জিনিসের। দেখবে আবার এই যে এই প্রমোশনাল ব্যাপারটা, এই যে অ্যাডভার্টাইজমেন্ট ব্যাপারটা, এটা কিন্তু অন্যান্য জিনিসের ওপরেও ডিপেন্ড করে। যেমন কিছু কিছু যখন বাজারে কোনো নতুন প্রোডাক্ট আসে তখন সেটার জন্য যে অ্যাডটা দেওয়া হয় সেই অ্যাডটা বেশি এফেক্টিভ হয়, আর একটা পুরোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট অতটা এফেক্টিভ হয় না। কারণ বোরোলিন আমরা সবাই জানি, চিনি, ও কতটা এফেক্টিভ জানি, তো ওর অ্যাডভার্টাইজমেন্ট দিলেও কি না দিলেও আমাদের দরকার, আমরা কিনেই নেবো সেই, তো ওটা অতটা বেশি এফেক্টিভ হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে অপোজিট পার্সন বা সাবস্টিটিউট প্রোডাক্টস যখন বেশি অ্যাডভার্টাইজমেন্ট দেয় তখন আমাদের ডিমান্ড কম হয়ে যেতে পারে, আমাদের প্রোডাক্টের ডিমান্ড তখন কম হয়ে যেতে পারে। যেমন দেখবে যখন কি বলা যায়, কোকা কোলা, আচ্ছা আচ্ছা, যে কোনো একটা কোম্পানি, একটা প্রোডাক্টের আলাদা আলাদা কোম্পানি, এবারে একজন যখন বেশি অ্যাড দেয় বাকি জনও দেখবে অ্যাড দেওয়া স্টার্ট করে। যেমন যখন লরিয়াল প্যারিস শ্যাম্পু যখন অ্যাড দেওয়া স্টার্ট হয় তখন ট্রেসেমি, তারপরে হেড এন্ড শোল্ডার, ডাভ, সবাই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া স্টার্ট করে দেয়। না হলে কি হয়, যে অ্যাডভার্টাইজমেন্ট দেবে না তার ডিমান্ডটা কম হতে পারে, তো সেক্ষেত্রে তাদের নতুন নতুন আইডিয়া নিয়ে অ্যাডভার্টাইজমেন্টে খরচা করতে হয়। অ্যাডভার্টাইজমেন্ট মানে সাবস্টিটিউট প্রোডাক্টস এর ক্ষেত্রে যত অ্যাডভার্টাইজমেন্টে খরচা করবে সেই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু তত বেশি হবে, দেখা যায়। এটা সব ক্ষেত্রে হয় না, বাট ফোরকাস্টিং, ডিমান্ড ফোরকাস্টিং কি, যে একটা প্রোডাক্টের ডিমান্ড ভবিষ্যতে কতটা হতে পারে সেটা আগে থেকে আন্দাজ করা। তবে এটা সিম্পল ভাবে এরকম বললেই হবে না, এই ডিমান্ড ফোরকাস্টিং এর একটা মানে এইভাবে আন্দাজ করেই করা হয় না, এটার একটা সায়েন্টিফিক মেথড আছে, একটা অবজেক্টিভস আছে, ঠিক আছে? পাস্ট ডেটা, প্রেজেন্ট ডেটা, তারপরে ট্রেন্ডস, তারপরে মানুষ কোনো জিনিসটাকে কতটা পছন্দ করছে, কতটা তার ডিমান্ড ফিউচারে আরো বাড়তে পারে, এই সমস্ত কিছু স্ট্যাটিস্টিক্যাল আর কি অ্যানালাইসিস, এই সমস্ত কিছু করে ডিমান্ড ফোরকাস্টিংটা করা হয়, ঠিক আছে? সো ইটস আ লেন্দি প্রসেস, ইটস নট আ স্মল কনসেপ্ট অনলি। ওকে, এটা বিজনেসকে আর গভর্নমেন্টকে প্ল্যান প্রোডাকশন করতে, ইনভেন্টরিতে, ফিনান্সে, পলিসিসতে, সবেতে হেল্প করে, ঠিক আছে? এটার দুটো মেথড আছে, মেথডসটা দেখো, সার্ভে মেথড আর হচ্ছে, বলছি দাঁড়াও, আগে সার্ভে মেথডটা দেখো। সার্ভে মেথডে কি হয়, যে সার্ভে করা হয় কার কোনটা পছন্দ, কি পছন্দ, কনজিউমারদের থেকে, কাস্টমারদের থেকে অপিনিয়ন নেওয়া হয় যে তারা কোন জিনিসটা বেশি পছন্দ করছেন, কোন জিনিসটা তাদের আরেকটু বেটার দরকার, এই সমস্ত কিছু জাজমেন্ট নেওয়া হয়। তারপরে এক্সপার্ট ওপিনিয়ন মেথড নেওয়া হয়, এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়া হয় তারা যে কোন জায়গাটা আরো বেটার করা যাবে, আরো ঠিক করা যাবে, এই সমস্ত কিছু দেখা হয়। আর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেথড, স্ট্যাটিস্টিক্যাল মেথডে কি হচ্ছে, এখানে পাস্টের ডেটা আর পাস্টের ডেটা আর ট্রেন্ডস এর ওপর অ্যানালাইসিস করে ফিউচারে কি সিচুয়েশন হতে পারে সেটা প্রেডিক্ট করা হয়, নট কি একদম জাজমেন্ট দিয়ে দেওয়া হয়, প্রেডিক্ট করা হয়, আন্দাজ করা হয়, ভাবা হয় যে ফিউচারে ডিমান্ড এতটা হতে পারে। এরপর এটা কি লং টার্মে এটা খুব কাজে আসে, ডিমান্ড ফোরকাস্টিং লং টার্মে কতটা ইউজফুল হতে পারে, সেটার কোনো প্রোডাক্টের সেলস কতটা বাড়তে পারে সেসব কিছু জানা যায় বা আন্দাজ করা যায়, প্রেডিক্ট করা যায় এই দুটো মেথডস এর মাধ্যমে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিমান্ড ফোরকাস্টিং এর ইম্পর্টেন্স। দেখো,
ফার্স্ট হচ্ছে প্রোডাকশন প্ল্যানিং। এটা প্রোডাকশন প্ল্যানিং এ হেল্প করে যে কতটা র ম্যাটেরিয়াল রাখবে। ভাবো আমি একটা জিনিস বানাই, এবার আমি সেই জিনিসটা কটা বানাবো, সেই জিনিসটা বানাতে গেলে আমার যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো কত কিনবো, কটা লেবার আমার তার জন্য হায়ার করতে হবে, এই সমস্ত কিছু আমরা প্ল্যানিং করতে পারি ফোরকাস্টিং এর মাধ্যমে। মানে আমাদের সুবিধা হয় এটা, যাতে আমরা পরে হিউজ লস না ফেস করি। এছাড়া ইনভেন্টরি প্ল্যানিং, আমরা কতটা স্টকে রাখবো, কতটা জিনিস রাখলে আমাদের আহ, মানে নষ্ট হওয়ার সম্ভাবনা কম, সেই সমস্ত কিছু। আবার কতটা জিনিস রাখলে আমাদের শর্টেজ হবে না, কোনো কাস্টমার আসবে আর আমাদের এটা বলতে হবে না যে শেষ হয়ে গেছে আজকের মতো। তো এটা যাতে না, যদি এরকম হয় শর্টেজ হয়, তাহলে তো আমাদের সেলস এ এফেক্ট হচ্ছে না। আমাদের সেলস যেখানে আরো বাড়তে পারতো, আমরা প্রফিট করতে পারতাম, সেখানে আমরা কাস্টমারকে জিনিসটা প্রোভাইড করতে পারলাম না বলে এরকমটা হলো। কিন্তু এটা আমরা এড়াতে পারি, ইনভেন্টরি প্ল্যানিং সঠিকভাবে করলে আমরা এটাকে এড়াতে পারি এই প্রবলেমটাকে। সো ডিমান্ড ফোরকাস্টিং ইনভেন্টরি প্ল্যানিং এও হেল্প করে। এছাড়া কি হেল্প করে ফিনান্সিয়াল প্ল্যানিং এ, এটা ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস, যে কতটা কি আমাদের টাকা পয়সা লাগবে একটা জিনিসের প্রোডাকশন করতে, কতটা করব, এবার কটা জিনিস বানাবো সেটা জানা গেলেই এই ফিনান্সিয়াল প্ল্যানিংটাও ইজি হবে করা। তো সেটা জানতে গেলে আমাদের ডিমান্ড ফোরকাস্টিং হেল্প করছে। এছাড়া ইন্টার রিলেটেড প্রোডাক্টস, মানে বাইসাইকেল বানাতে গেলে টায়ার আর টিউবস দুটোই লাগবে। সো র মেটেরিয়াল কতটা লাগবে কি লাগবে সেইটাও প্রেডিক্ট করতে আমাদের সাহায্য করছে। রিলেটেড গুডস এর ডিমান্ড কত বাড়তে পারে সেটাও বুঝতে সাহায্য করছে ডিমান্ড ফোরকাস্টিং। বোঝা গেল? আর কি গভর্নমেন্ট প্ল্যানিং, গভর্নমেন্ট প্ল্যানিং এ কি হয়, এক্সপোর্ট ইম্পোর্ট টার্গেটে হেল্প করে, সাবসিডিজ আর ইকোনমিক প্ল্যানিং এ হেল্প করে এই ডিমান্ড ফোরকাস্টিং। এর ফলে গভর্নমেন্টের সুবিধা হয় যে কতটা ডিস্ট্রিবিউশন করব, কতটা এই এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে, যাতে করে কিনা আমাদের দেশের না লস হয়। ওকে, স্ট্যাটিস্টিক্যাল মেথড আছে যেগুলো আসার সম্ভাবনা একদমই প্রায় নেই বললেই চলে, তবুও আমি করে দিচ্ছি যেহেতু আমাদের বইতে আছে, যেহেতু সিলেবাসে আছে, তাই জন্য আমি একটা পেজ, জাস্ট একটা পেজে শর্টে এগুলো লিখে দিয়েছি। প্লিজ যাতে কিছু ছেড়ে না আসতে হয়, যাই আসুক তোমরা বানিয়ে নিজের মতো অন্তত লিখতে পারো। তো স্ট্যাটিস্টিক্যাল মেথডস কি কি হয়, ট্রেন্ড প্রজেকশন, গ্রাফিক্যাল, লিস্ট স্কোয়ারস, রিগ্রেশন, এই কত মেথড হয়। এখানে কি 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 আইডিয়া দিয়ে এই মেথড গুলো ইউজ করা হয়, তার ফলে কি হয়, আর এই সমস্ত কিছু নিয়ে আমি জাস্ট এই চার্টটা দিয়েছি। এই চার্টটা একবার রিড করে চলে যাবে, ঠিক আছে? আসার সম্ভাবনা প্রায় এটা নেই বললেই চলে, প্রায় নেই, স্টিল একবার চোখ বুলিয়েছে। ওকে, নেক্সট। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 2 এর ডিমান্ড অ্যানালাইসিস এর পার্ট 2, বা লাস্ট পার্ট বললেও চলে। এখানেই আমাদের চ্যাপ্টার আমি শেষ করছি। আশা করছি এই দুটো লেকচার দেখে গিয়ে তোমরা এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসবে সেটা ছেড়ে আসতে হবে না, অন্তত কিছু অন্তত নিজের থেকে লিখে আসতে পারবে। সো ভালো করে করে যেও, আর এক্সাম ভালো করে দিও। আমার লেকচারটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও, কমেন্ট করে যেও একটা ভালো লেগেছে না খারাপ লেগেছে একটু জানিয়ে যেও, তাতে আমি একটু ইন্সপায়ার হব, একটু মোটিভেটেড হবো আর কি। সো ওকে, টাটা, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ইনফ্লেশনের ভিডিও আজ বা কালকের মধ্যেই আনার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ।